উফ! এই ঝিরিঝিরি বৃষ্টির রাতে রাস্তায় হাঁটতে কিন্তু খুব মজা লাগছে বল? ঠান্ডা ঠান্ডা বাতাস আর শিউলি ফুলের সুবাস যেন শরীর জুড়িয়ে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, যতই বৃষ্টি হোক না কেন, রাতে হাঁটতে বেশ ভালোই লাগে বল। সত্যি, রাতের বেলা এই ঠান্ডা হাওয়ায় শরীর যেন জুড়িয়ে যাচ্ছে। আরিফ, আজকের রাতটা তুই আমাদের বাড়িতে থেকে গেলেই পারতি। কালকে সকালে না হয় আমি তোকে ট্রেনে তুলে দিতাম। এখন শুধু শুধু রাত্রিবেলা কষ্ট করবি? আরে না রে ভাই, হঠাৎ মা খুব অসুস্থ হয়ে পড়েছে। তার উপর আবার আমার ছুটিও শেষ হয়ে গেছে। না হলে তো আমিও কয়েকটা দিন থেকে যেতে চেয়েছিলাম, কিন্তু কি আর করার বল, অন্য এক সময় আবার আসব। আচ্ছা শোন, একটু সাবধানে থাকিস। রাতে ট্রেনে আবার চোর ডাকাতির উপদ্রব বেড়েছে। আরে, তুই শুধু শুধু চিন্তা করছিস। আমার কাছে তো তেমন কিছুই নেই, কি নেবে বল। এই তো আমরা স্টেশনে চলে এসেছি। শোন, তোকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে না। তুই বাড়ি চলে যা। বাড়িতে তোকে দরকার পড়বে। হ্যাঁ, আমি যাচ্ছি। তুই সাবধানে বাড়ি যাস। আর কোনো সমস্যা হলে কিন্তু কল করবি। শোন, মধ্যরাতে ট্রেন যেই স্টেশনেই থামুক না কেন, তুই ট্রেন থেকে নামবি না। আচ্ছা, ঠিক আছে। আমার নাম আরিফ। এসেছিলাম মামার বাড়িতে। আজ আমার মামাতো ভাইয়ের বিয়ে ছিল। সেই উপলক্ষে আমি সকালবেলায় এখানে এসেছিলাম। রাত্রের মধ্যেই আমাকে বাড়ি ফিরতে হবে। সেই কারণে আমার মামাতো ভাই আমাকে স্টেশনে এগিয়ে দিল। রাত এখন প্রায় 11:30 বাজে। আর কিছু মিনিটের মধ্যেই একটি ট্রেন আসার কথা, কিন্তু এখানে তো কোনো ট্রেন এলো না। চারিদিক ঘন কালো আর ঝিঝি পোপার ডাক, সাথে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ভয় লাগছে বেশ, কিন্তু কি আর করার, বাড়িতে তো যেতেই হবে। জোর করে হলেও মনে সাহস আনতে হচ্ছে আর কি। এর মধ্যে আবার শুরু হয়েছে শেয়ালের ডাক। শেয়ালের ডাকে আরও ভয়টা বাড়তে শুরু করল। তবুও মনে আরও সাহস জোগালাম। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে ট্রেন আসলো। ট্রেনে উঠে দেখলাম ট্রেনে মাত্র 4 জন লোক বসে আছে, আর পুরো ট্রেন একদম ফাঁকা। আমি জানালার পাশের একটি সিটে বসে পড়লাম। ক্লান্তিতে আমার চোখ বন্ধ হয়ে আসে। হঠাৎ মোবাইলের রিংটোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। মোবাইল হাতে নিয়ে দেখি রমেশ ভাই কল দিয়েছে। কিরে, তোর কি অবস্থা? এই তো ভাই, কখন যে ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। তোর ফোন আসার সাথে ঘুমটা ভেঙে গেল। আচ্ছা, ঠিক আছে, আর ঘুমাস না, সাবধানে থাকিস। দরকার হলে ফোন দিস। তুই কোথায় আছিস এখন? আমি আশেপাশে তাকিয়ে দেখি চারিদিকে খুটখুটে অন্ধকার, কিছুই বোঝা যাচ্ছে না। হঠাৎ পিছনে ফিরে দেখি ট্রেনে আর কেউ নেই। পুরো ট্রেনে আমি শুধু একা, আর ট্রেন ছুটে চলেছে এই বিদ্যুতের গতিতে। হঠাৎ ফোনটা কেটে যায়। আমি আবার ফোন দিই, কিন্তু ট্রেনে কোনো নেটওয়ার্কের সিগন্যালই পাচ্ছিলাম না। স্টেশনের পর স্টেশন চলে যায়, কিন্তু ট্রেন তো থামার নামই নিচ্ছে না। এখন তো ভয় আমার হাত পা কাঁপতে শুরু করেছে। এই মুহূর্তে আমি ভাবছি ট্রেনটা কোনো একটা স্টেশনে থামলেই দৌড়ে আমি নেমে চলে যাব। জানালা দিয়ে দেখলাম একটা পুরনো রেল স্টেশন। হঠাৎ করে এই পুরনো রেল স্টেশনে ট্রেনটা থেমে যাওয়ায় আমার শরীরটা যেন শিউরে উঠল। ভয়ে আমার হৃদস্পন্দনের কম্পন আরও বেড়ে গেল। আমি ট্রেন থেকে নামলাম। এরপর যেটা দেখি সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ট্রেনে কোনো ড্রাইভার নেই। তাহলে এতক্ষণ ট্রেন চালাচ্ছিল কে? আমার ভয় আরও বেড়ে যায়। আমি সঙ্গে সঙ্গে সামনের রাস্তায় ছুটতে থাকি। আমার কেমন জানি মনে হচ্ছে আমি অন্য জগতে চলে এসেছি।
আমি এই বৃষ্টির মধ্যে দৌড়াচ্ছিলাম, মনে হচ্ছে আমার পিছু পিছু কেউ দৌড়ে আসছে। আমি পিছনে তাকালাম, হঠাৎ দেখতে পেলাম একটা কারেন্টের খাম্বার ওপর একটা মহিলা ঝুলছে। সে আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। সেই হঠাৎ আমার দিকে ছুটে আসতে লাগলো। আমি ভয় দৌড়াতে শুরু করলাম। আমি পিছু পিছু তাকে ছুটতে দেখলাম, কিন্তু সে তো দৌড়াচ্ছিল না, সে তো ভাসতে ভাসতে আসছিল। আমি আর পিছনে না তাকিয়ে প্রাণপণে দৌড়াতে থাকলাম। দৌড়াতে দৌড়াতে একসময় স্টেশনের বাইরে এসে একটি টোটো দেখতে পেলাম। কেউ আছেন? কেউ আছেন? দয়া করে আমাকে বাঁচান, আমি বড় বিপদে পড়েছি। স্যার, কোথায় ছেড়ে আসবো আপনাকে? ভাই, আমাকে একটু এখান থেকে নিয়ে যাবেন? আপনার যত টাকা লাগে আমি দেব। অনেক দিন পর মানুষের মাংস খাবো, তুই আমাদের হাত থেকে বাঁচতে পারবি না। আজ তোকে মেরে তোর রক্ত মাংস খাবো। তোরা অনেক জ্বালিয়েছিস আমাদের, এবার তোদের পালা। প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ। লোকটা আমার দিকে এগিয়ে আসতে থাকে। এরপর আমার আর কিছু মনে নেই। আমি এই স্টেশনেই কাজ করি। তোমাকে আমি স্টেশনে অজ্ঞান অবস্থায় পাই। তা তোমার কি হয়েছিল? তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে কেন? কাকা, আপনি কি সত্যি মানুষ? আমাকে ছেড়ে দিন, আমি বাঁচতে চাই। আমি আর কখনো ট্রেনে যাব না। আমি লোকটিকে গত রাতের সব ঘটনা খুলে বলি। ভূত দুটোর মধ্যে কি একজন মেয়ে আর একজন ছেলে ছিল? হ্যাঁ কাকা, তাদের চিনেন আপনি? তাদের দেখতে খুবই বীভৎস। তারা প্রতিশোধ বলে আমার দিকে এগিয়ে আসছিল। তুমি যাদের দেখেছ তারা হলো নিতুল আর রেহানা। তারা দুজন স্বামী স্ত্রী। তোমার মতো ওরাও রাতের বেলা ট্রেনে করে যাচ্ছিল। ডাকাতরা পথযাত্রীর সেজে ট্রেনে ওঠে। তাদের দুজনকে একা পেয়ে লুটপাট শুরু করে দেয়। নিতুল আর রেহানা প্রতিবাদ করতে গেলে একসময় ডাকাত দল তাদেরকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরদিন পুলিশ নিতুল আর রেহানার লাশ উদ্ধার করে রেল লাইনের নিচে থেকে। ট্রেনের নিচে পড়ে তাদের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। ট্রেনে কাটা পড়ে সেখানেই মারা যায়। এরপর থেকে তাদের অতৃপ্ত আত্মা এই স্টেশনেই ঘুরে বেড়ায়। শুধু তোমাকেই না, রাত 1টার পর থেকে এই ট্রেনের যত যাত্রী যাতায়াত করে তাদের সবাইকেই তারা নৃশংসভাবে হত্যা করে। তারা এখনো প্রতিশোধের আগুনে জ্বলছে। আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। শুধু তুমিই আছো যে তাদের হাত থেকে বেঁচে ফিরে এসেছো। এরপর আমি আমার বাড়িতে চলে আসি। বাড়ি এসে রমেশ ভাইকে কল দেই গত রাতের সব ঘটনা জানানোর জন্য। রমেশ ভাই, আমি আরিফ। হ্যাঁ বল, কি হয়েছে? হঠাৎ ফোন দিলি যে? ভাই, তোমার সাথে কথা বলার পর আমার সাথে অনেক কিছু হয়ে গেছে। আমি আবার তোকে কখন ফোন দিলাম? আমি তো স্টেশন থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তোর ফোন পেয়ে তো আমি এখন জেগে উঠলাম। আমি অবাক হয়ে ফোনের কল লিস্ট চেক করে দেখি গত রাতের কলটি একটি অদ্ভুত নাম্বার থেকে এসেছিল। আমি বুঝতে পারি এই কলটি অন্য কোনো জগৎ থেকে এসেছিল। তুমি ভাবছো গল্প শেষ? না, সত্যিকারের আতঙ্ক তো তখনই শুরু হয় যখন আলো নিভে যায়। আবার দেখা হবে অন্য কোনো বাস্তব লোমহর্ষক ঘটনা নিয়ে। ঘটনাটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন। আর এমন ভয়ঙ্কর কার্টুনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।